আমার কোশ্চেন ছিল যে তুমি তো জানো আমি হইতেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে আসলে বের হইতেছি আর কি মেতে। কারণ কথা হইতেছে ওকে। আমি তো মানে মেইন টার্গেট তো হইতেছে তোমার এমবিএ তে মানে যাইতে যাচ্ছি, কিন্তু আমার কথা হইতেছে যে আমি যদি কর্পোরেট লাইফ বাদ দিয়েও তোমার ধরো এমএনসির আন্ডারে যে কর্পোরেট লাইফ গুলো আছে এর বাদে আমি কোনগুলো অ্যাডভান্টেজ পাবো যেটা এমবিএ ক্র্যাক করলে আমি সেটা আমি পাইতে পারি। ফার্স্ট অফ অল ইউ উইল গেট দ্য স্ট্রংগেস্ট অ্যালামনাই ইন আওয়ার কান্ট্রি। তুমি আমাদের বাংলাদেশের সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যালামনাই পাবে। তুমি দেখবা যে তোমার যারা সিনিয়র আছে বা তোমার যারা ইতোপূর্বে যারা আইবিএতে ছিল, তারা বাংলাদেশের সবচেয়ে বড় বড় জায়গায় সিইও, তারপরে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, তারপরে হচ্ছে অপারেটিং অফিসার হিসেবে তারা আছে। সো এখানে তো তুমি একটা অ্যাডভান্টেজ পাবে। আর তার পাশাপাশি এই যে একটা স্ট্রং কমিউনিটি, এই কমিউনিটিটার থেকে তুমি অবশ্যই হেল্প পাবে। আর তার চাইতে বড় কথা হ্যাঁ, কি আমি তোমার। যদি আমি যদি আমি যদি উইদাউট কর্পোরেট লাইফটা বাদ দিয়ে যদি গভ ট্রাই করি তাহলে মানে না, গভ থেকে আমি কোন কোন গভর্নমেন্টের ক্ষেত্রে তো তুমি হয়তো ভাইভাতে তুমি একটা অ্যাডভান্টেজ পাবে, কারণ হচ্ছে তুমি ওই পরিবেশে বড় হয়েছো। আইবি এর একটা এনভায়রনমেন্ট তোমাকে দিবে, যে এনভায়রনমেন্টের কারণে তুমি অন্যদের চাইতে অবশ্যই এগিয়ে থাকবে। কিন্তু এই জন্য যে তোমাকে ভাইভাতে বা বিসিএস এ আলাদাভাবে জাজ করবে, এটা তো সুযোগ নাই। কারণ ওই যে একই কথাই, তুমি আইবিএ থেকে আসছো, ইটস ওকে, ভেরি গুড, তুমি একটা রেপুটেড ইনস্টিটিউশন থেকে আসছো, আইবিএ ক্র্যাক করছো, মানে কি অফকোর্স ইউ আর জিনিয়াস, অফকোর্স তোমার মধ্যে কিছু আছে। কিন্তু তুমি যদি সেখানে পারফর্ম না করতে পারো, তাহলে তো তারা তোমাকে ওরকম ভাবে মূল্যায়ন করবে না। এটা তো সত্য কথা তুমি আর এখানে একটা তো। কথা হম হম। তুমি আর একটা কথা কিছুক্ষণ আগে বলছিলা যে তোমার ভাইবা বোর্ডে যেই সফট স্কিল গুলো দরকার ছিল, এখন আমার কথা হলো যে মানে ভাইবা বোর্ডে হইতেছে তোমার সফট স্কিল মূলত আসলে কোন গুলো ফোকাস রাখে মানে যারা ভাইবা বোর্ডে থাকে যেটা ফর আমার গ্রো এক্সাম্পল, করা হাউ উচিত। কাম ইউ ক্যান বি আন্ডার প্রেসার, তুমি প্রেসারে কতটুকু কাম থাকতে পারো। যেমন হচ্ছে ভাইবা বোর্ডে বেশিরভাগেরই তারা কি করে, বিভিন্নভাবে বাজিয়ে দেখার চেষ্টা করে, বিভিন্নভাবে প্রশ্ন করে। যেমন হচ্ছে আমার প্রশ্ন করছিল, রাউন্ড আপ কোশ্চেন করে। এই কোশ্চেনটা যেমন তুমি বললা যে তোমার হচ্ছে বাসা কোথায়, আমার বাসা নাটোরে। নাটোরে কি বিখ্যাত, কেন বিখ্যাত, এইটা দিয়ে যদি তুমি বিজনেস করতে চাও, এই বিজনেসে তোমার কোন কোন বিষয় যদি তুমি খেয়াল না রাখো, তুমি ফেলিওর হবা। মানে এই যে রাউন্ড আপ কোশ্চেনের বিষয়টা আছে, এই কোশ্চেনের স্ট্রেস গুলো অনেকে নিতে পারে না। সো আমি যেটা করছিলাম যে আমার প্রিপারেশন, যেমন আমার ডাই হার্ড প্রিপারেশন ছিল, এবং আমি এরকম ডিটারমিন্ড ছিলাম যে আমার ফার্স্ট টাইম হবে না, আমি সেকেন্ড টাইম দেবো। আমার যখন আমি দেখলাম যে ফার্স্ট টাইম আমার রিটেনের সিলেকশন আসছে, আমি খুঁজে খুঁজে প্রায় 100-র বেশি আমি কোশ্চেন আইডেন্টিফাই করলাম, কোশ্চেন সিলেক্ট করলাম যে কোন কোন ধরনের। যেমন আমার মেজর হচ্ছে এগ্রিকালচার, ইকোনমিক্স এন্ড বিজনেস স্টাডিজ, সো অফকোর্স আমার ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে তারা কোশ্চেন করবেই। তো ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে কি কোশ্চেন করতে পারে, কত ধরনের কোশ্চেন করতে পারে, কি কি তারা প্রশ্ন করবে, কোন ভাবে আমি আটকে যাব, এই আটকানো পয়েন্ট গুলো আমি আগে আগেই লিখে লিখে নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করেছি, যার কারণে দেখা গেছে যে আমার ওরকম আসলে প্রবলেম হয়নি। মেইনলি মূলত আসলে তোমার হইতেছে যে কনফিডেন্ট থাকাটাই মূলত মানে ভাইবা বোর্ডটা ফেস কনফিডেন্ট করাটা বাট আসলে। ওভার কনফিডেন্ট না, মানে কনফিডেন্ট উইথ হিউমিলিটি। মানে তুমি যে জি হচ্ছে জি। বলতে গেলে তুমি যে তোমার মধ্যে যে বিনম্রতা আছে, নম্রতা আছে, কিন্তু তুমি কনফিডেন্ট। মানে ব্যাপারটা এরকম যে বললো যে হচ্ছে আহ, বাংলাদেশের রাজধানী কি, উত্তর মানে অপশন দিল ঢাকা, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ। এটা কিন্তু বিসিএস এর একটা প্রশ্ন ছিল। যাই হোক, এখন তুমি বললা যে তুমি তো ডেফিনেটলি জানো যে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। ঢাকা, এখানে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণের কোনো এখানে সুযোগ নেই। তো এখন তারা তোমাকে বিভিন্ন ভাবে বাজায়, তুমি কি শিওর, তুমি কি 100% শিওর, এভাবে তারা তোমাকে রাউন্ড আপ কোশ্চেন করতে পারে। এখন তো তুমি যদি আবার এই অ্যাগ্রেসিভলি বলো, মানে অ্যাগ্রেশনের সাথে বলো হ্যাঁ স্যার আমি শিওর 100%, না, এখন তোমার তখন সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হবে। স্যার আমি যতটুকু জানি ঢাকাই হচ্ছে বাংলাদেশের রাজধানী। তুমি মানে পোলাইট থাকতে হবে আর কি এটাই। পোলাইট থাকতে হবে, যথেষ্ট পোলাইট থাকতে হবে। কিন্তু তোমার যে হচ্ছে পয়েন্টটা আছে, মানে তোমার যে পার্সপেক্টিভটা আছে, সেটাও তুলে ধরতে হবে। ঠিক আছে মামা, ধন্যবাদ। ঠিক আছে। সো হাউএভার আজকে আমরা অনেকক্ষণ গল্প করলাম যে অনেকদিন পর ক্লাস নিচ্ছি, সেজন্য পার্টিসিপেন্টসও কম। যাই হোক, সেজন্যই গল্পগুলো বেশি করছিলাম। আর সবার কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলা লেসনের পাশাপাশিও খুবই গুরুত্বপূর্ণ। হাউএভার আজকে আমরা দেখবো যে প্রেজেন্ট সাবজাংটিভ, যেটা ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ব্যাংক এবং বিসিএস এ প্রচুর আসে। এখন এই প্রেজেন্ট সাবজাংটিভ নিয়ে কি কারো কোনো আইডিয়া আছে আগে থেকে, কেউ কিছু শেয়ার করতে চান? or is it a new topic for you guys? না এটা কি মামা, এটা আপনাদের মূলত আসলে নতুন টপিক। নতুন টপিকের মতোই মনে হচ্ছে? জি জি। ওকে, ভেরি গুড। হাউএভার সো প্রেজেন্ট সাবজাংটিভ হচ্ছে কাইন্ড অফ, আমরা এক্সেপশন বললে ভুল হবে। যেমন প্রেজেন্ট সাবজাংটিভের ক্ষেত্রে যে আমরা হচ্ছে প্রথমে এক্সাম্পল গুলো দেখে নেই। দ্য টিচার সাজেস্টেড দ্যাট হি স্টাডিজ হার্ডার। এখানে হি স্টাডিজ হার্ডার, তাই না? আমাদের কিন্তু এটাই মনে হচ্ছে যে এটাই হওয়া উচিত, কারণ আমরা কি জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের
পরে আমাদের যে ভার্বটা আসে সেটা কি আসে, এস বাই এস যুক্ত থাকে। যেমন হি গোজ টু স্কুল, আমরা তো কখনোই বলি না হি গো টু স্কুল। এর কারণটা কি? এর কারণ হচ্ছে কি, হি হচ্ছে থার্ড পারসন এবং এর পরে যে ভার্বটা আছে গো, এর সাথে এস বাই এস যুক্ত হয়ে গেছে, হি গোজ টু স্কুল। তো হাউএভার আমাদের যদিও এমনটা মনে হচ্ছে, দ্য টিচার সাজেস্টেড দ্যাট হি স্টাডিজ হার্ডার, টিচার তাকে কি করলো, সাজেশন দিল বা তাকে সাজেস্ট করলো যে তার আরো বেশি লেখাপড়া করা উচিত। কিন্তু এটা একটা সাবজেক্টিভ মুড চলে আসছে। এই সাবজেক্টিভ মুড নিয়ে আমরা সামনে আলোচনা করব। এই সাবজেক্টিভ মুড চলে আসার কারণে এই অ্যান্সারটা হবে দ্য টিচার সাজেস্টেড দ্যাট হি স্টাডি হার্ডার। মানে টিচার স্টুডেন্ট স্টুডেন্টকে বা তাকে সাজেস্ট করলো, তাকে উপদেশ দিল যে হচ্ছে তাকে আরো কি করা উচিত, বেশি লেখাপড়া করা উচিত। এখানে কিন্তু এস বাই এস যুক্ত হয়নি। কারণ আজকে আমরা যে বিষয়গুলো শিখবো সেগুলো এক দৃষ্টিতে দেখে নেই। হোয়াট ইজ প্রেজেন্ট সাবজেক্টিভ, স্ট্রাকচার এন্ড ফরমেশন, ট্রিগার ভার্বস এন্ড এক্সপ্রেশন, কমন মিস্টেকস যেগুলো স্টুডেন্টরা সাধারণত করে থাকে, আইবি এক্সামে কেমন প্যাটার্ন থাকে, এন্ড ফাইনালি আমরা কিছু প্রবলেম অ্যানালাইসিস করব। এখন আসি, হোয়াট ইজ সাবজেক্টিভ মুড, সাবজেক্টিভ মুডটা কি? ইংলিশে আমরা সাধারণত তিন ধরনের মুড নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড, যেটাতে সাধারণত আমরা ফ্যাক্ট বা ঘটনা, সত্যতা, ইনফরমেশন এগুলো নিয়ে আলোচনা করি। তারপরে আসে ইম্পারেটিভ মুড। ইম্পারেটিভ মুডটা তো আমরা সবাই জানি, যেখানে আদেশ, উপদেশ, অনুরোধ, যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ক্লোজ দ্য ডোর, ওপেন দ্য উইন্ডো, এগুলো হচ্ছে ইম্পারেটিভ। তারপরে আসে যে সাবজাংটিভ মুড। আর এই সাবজাংটিভ মুডটা সবসময় কি থাকে, প্রেজেন্টে থাকে। সাবজাংটিভ মুডে কি কি থাকে সেগুলো আমরা একটু দেখি। উইশ, সাজেশনস, ডিমান্ড, নেসেসিটি, তারপরে এগুলো সাধারণত থাকে। এবং এই সাবজাংটিভের কোন কোন ওয়ার্ড থাকলে সাবজাংটিভ বিষয়টা ট্রিগার হয়, সাবজাংটিভ মুডটা ট্রিগার হয়, সেটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। এখন দেখি এক্সাম্পল হিসেবে আমরা কি টানতে পারি। সাবজাংটিভ, আই সাজেস্ট দ্যাট শি বি দেয়ার। এখানে এটা কিন্তু আমাদের অনেকের কাছে মনে হয় একটু অকওয়ার্ড লাগছে যে শি বি দেয়ার। আমরা তো সাধারণত বলি যে শি বি হেয়ার বা শি ইজ হেয়ার, শি ইজ দেয়ার, এরকম বলি। কিন্তু না, যখন হচ্ছে যে সাজেস্ট ওয়ার্ডটা চলে আসছে প্রিন্সিপাল ক্লজে, আর প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ তো আমরা বুঝি মনে হয়, আমি তারপরেও সংক্ষেপে বলে দিই। প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে কি, যে একা একাই বা স্বাধীনভাবে নিজের যে ক্লজ বা সেন্টেন্সের মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে। আর সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে কি হয়, সাবঅর্ডিনেট ক্লজ বা একটা অধীনস্থ ক্লজ, তার মানে সে অন্য একটা ক্লজের আন্ডারে থাকে। যেমন আমরা যদি বলতাম দ্যাট শি বি দেয়ার, যে সে সেখানে উপস্থিত থাকুক, যে সেখানে উপস্থিত, যে সে সেখানে উপস্থিত, এই যে দ্যাট বলার কারণে এটা একটা এই ক্লজটার আন্ডারে চলে গেছে না। আই সাজেস্ট, মানে আমি সাজেস্ট করছি যে সে সেখানে থাকুক। তো হাউএভার আমাদের প্রিন্সিপাল ক্লজে যদি সাজেস্ট, অ্যাডভাইস, তারপরে কমান্ড, আস্ক, ডিক্রি, ইনসিস্ট, প্রেফার, প্রপোজ, রিকোয়েস্ট, রিকোয়ার এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে আমাদের যে সাবঅর্ডিনেট ক্লজ আছে সেইখানে সাবজেক্টের পরে যে মেইন ভার্বটা আছে, সাবজেক্টের পরে যে মেইন ভার্বটা আছে এই যে, এটা সবসময় বেস ফর্ম বলবে। যেমন বি এর বেস ফর্ম বি, সেজন্য এখানে কি হয়েছে, আই সাজেস্ট দ্যাট শি বি হেয়ার। দ্য সাবজাংটিভ মুড এক্সপ্রেশন এক্সপ্রেসেস আইডিয়াস দ্যাট আর নট ফ্যাক্টস বাট ডিজায়ার। তার মানে সাবজাংটিভ মুডটা সেই ধরনের আইডিয়াকে এক্সপ্রেস করে বা প্রকাশ করে যেগুলো আসলে সত্য ঘটনা না বা ফ্যাক্টস না, সেগুলো হচ্ছে কি কারো ডিজায়ার, আকাঙ্ক্ষা, ডিমান্ড, চাহিদা, অথবা রিকমেন্ডেশন বা কারো সুপারিশ বা সাজেশন। এখন আসি, হোয়াট ইজ প্রেজেন্ট সাবজাংটিভ। প্রেজেন্ট সাবজাংটিভ জিনিসটা আসলে কি? দ্য প্রেজেন্ট সাবজাংটিভ ইজ ইউজড when we talk about suggestions, demands, recommendations, necessity, importance. For example, I suggest that he study more. আমি সাজেস্ট করি যে সে আরো বেশি লেখাপড়া করুক। এই যে আমরা যদি এটা সিম্পল, এটা আলাদাভাবে লিখতাম, তাহলে এটা কি হয়ে যেত, হি স্টাডিজ মোর। এটা কিন্তু আইইএস যুক্ত হয়ে যেত। কারণ কি, এই যে থার্ড পারসন হি, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যে ভার্বটা থাকে সেই ভার্বের সাথে সবসময় কি হয়, এস বাই এস যুক্ত হয়। কিন্তু এখানে সাবজাংটিভ মুড হওয়ার কারণে এখানে কিন্তু এস বাই এস যুক্ত হচ্ছে না। দ্যাট মিনস দ্য ভার্ব রিমেইনস ইন দ্য বেস ফর্ম রিগার্ডলেস অফ দ্য সাবজেক্ট। এখানে বলেই দিছে, তার অর্থ হচ্ছে যে ভার্বটা সবসময় বেস ফর্মে থাকবে, ইট ডাজন্ট ম্যাটার দ্য সাবজেক্ট কি। বেসিক স্ট্রাকচারে আমরা আসি, যে মেইন ক্লজের পরে, যেমন আমাদের মেইন ক্লজ এখানে কি ছিল, মেইন ক্লজ ছিল আই সাজেস্ট, তারপরে একটা দ্যাট আসছে, এই যে দ্যাট, আই সাজেস্ট দ্যাট, এই যে মেইন ক্লজ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট। আর যে অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বেস ভার্ব। ভার্বের সবসময় এক নাম্বার ফর্ম ভি ওয়ান বসবে সবসময়।
আমরা কাইন্ডলি এটা আবার মনে রাখি বা একবার নিজে নিজে রপ্ত করি, বা কেউ আমাকে একজন বলুন যে ভার্বের কোন ফর্ম বসবে। বেস ফর্ম। বেস ফর্ম বসবে। আর ভার্বের বেস ফর্ম কোনগুলা, যেটা হচ্ছে V1 হিসেবে আমরা ছোটবেলায় থেকে জানি। যেমন আই, এখানে বলেই দিছে দেখেন, আই সাজেস্ট দ্যাট হি স্টাডি হার্ডার। আমি সাজেস্ট করি যে সে আরো বেশি লেখাপড়া করুক, নট স্টাডিজ। এখানে কিন্তু এস বাই এস যুক্ত হবে না, যদি আমরা দেই সেটা ভুল হবে। তারপরে আসি আমার যে আরো একটা কোশ্চেন ছিল হুম হুম, গো আহেড। কথা হচ্ছে তোমার সাবজেক্টিভটা হইতেছে একটা মানে ভার্বের প্রতিরূপ হিসেবে ব্যবহার করতেছে, তাই না? সাবজেক্টিভ হচ্ছে একটা মুড যেটা ট্রিগার হয় কখন, এই যে সাজেস্ট, রিকমেন্ড, ডিক্রি, হ্যাঁ, এটা এটা রিকোয়ার, এটা মূলত তো এগুলো হইতেছে, থাকলে। হ্যাঁ ভার্বেরই আসলে কি বলে যে মানে মানে ভার্বেরই সাধারণ রূপ মানে ব্যবহৃত হইতেছে। এখন কথা হ্যাঁ, হইতেছে যে ভার্বটা যে সব বেস ভার্বের ফর্মটা। ক্ষেত্রে, হুম হুম, হ্যাঁ বলো। ভার্বের ক্ষেত্রে তো সব ভার্বের ক্ষেত্রে তো হয়তো তো মানে এটা মানে অ্যাপ্লিকেবল নাও হইতে পারে। এখন নির্দিষ্ট বা সার্টেন কোনো ভার্ব আছে নাকি যেটার জন্য শুধু সাবজেক্টিভ ইউজ করা হয়? হ্যাঁ, আমি তো তোমাকে সেটাই বলছি যে যখন এই স্ট্রাকচারটা তুমি দেখতে পাবা, মানে প্রিন্সিপাল ক্লজে যখন সাবজেক্ট প্লাস ভার্ব অথবা নাউন, আর ওই নাউন গুলো ভার্বের জায়গায় কি থাকতে পারে, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, অ্যাডভাইস, কমান্ড, ডিমান্ড, ডিক্রি, এই ওয়ার্ডগুলো যদি থাকে, তাহলে তারপরে যদি দ্যাট থাকে, তাহলে সবসময়ই পরবর্তী যে অংশটুকু আছে মানে সাবঅর্ডিনেট ক্লজ, সেইখানে সাবজেক্টের পরে বেস ফর্ম বসবে। ওকে। জি ম্যাম। এই যে যেমন আমরা দেখি এই যে ইন নর্মাল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি বলি, হি স্টাডিজ, সে লেখাপড়া করে। কিন্তু বাট ইন সাবজাংটিভ উই হোয়াট উই সে, হি স্টাডি। ঠিক আছে, এটা হচ্ছে কাইন্ড অফ একটা এক্সেপশনের মতো আমাদের মনে হচ্ছে, সেজন্য আজকে আমি এটা নিয়ে আলোচনা করছি। আর এখান থেকে প্রশ্ন আসে, শুধুমাত্র আইবিএ তে না, বিসিএস এও আসে। আর ব্যাপারটা হচ্ছে যে আমরা যেহেতু এতদিন ধরে জানছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি থাকে, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তাহলে তো আমরা যদি এরকম ধরনের প্রশ্ন দেখি, তাহলে তো আমরা এস বাই এস যুক্ত যেটা অ্যান্সার আছে সেটা দিয়ে দেবো, আর আমরা সেটা কি করব, ভুল করব। তাই আমরা যাতে ভুল না করি, আমাদেরকে প্রেজেন্ট সাবজাংটিভটা চিনে রাখতে হবে। যেমন দ্য ডক্টর রিকমেন্ডেড দ্যাট হি টেক মেডিসিন। ডক্টর তাকে সুপারিশ করলো বা রিকমেন্ড করলো যে সে যাতে মেডিসিন নেয়। এটা কিন্তু যদি আমরা টেক্স মেডিসিন বলি, তাহলে সবসময় কি হবে, ভুল হবে। তারপরে আসে কি স্পেশাল রুল ফর বি। এই যে বি ভার্বের যে বেস ফর্মটা আছে সেটা কিন্তু বি হবে। ইন প্রেজেন্ট সাবজেক্টিভ বি ইজ ইউজড ফর অল সাবজেক্ট, বিটা সব সাবজেক্টের সাথে, যেমন উই বি দেয়ার, হি বি দেয়ার। আমরা কি হি ইজ প্রেজেন্ট বলি না? কিন্তু প্রেজেন্ট সাবজেক্টিভের ক্ষেত্রে যখন কি হয়ে গেছে, ইট ইজ এসেনশিয়াল, এই যে এসেনশিয়াল ওয়ার্ডটা চলে আসছে, ইট ইজ এসেনশিয়াল দ্যাট, এটা জরুরি যে সে উপস্থিত থাকুক, হি বি প্রেজেন্ট ইন দ্য মিটিং। আমরা বললাম যে সে মিটিং এ উপস্থিত থাকুক, এটা খুবই জরুরি। তার মানে তার মিটিং এ উপস্থিত থাকাটা জরুরি। এই যে আমাদের যেহেতু ইট ইজ এসেনশিয়াল দ্যাট, এটা আমাদের সাবজাংটিভ মুডকে ট্রিগার করেছে, সেজন্য আমরা হি এর সাথে কি বসিয়ে দিয়েছি, ইজ। তো আমরা এখানে লিখতেই পারবো না, ইজও লিখতে পারবো না, আরও লিখতে পারবো না, ওয়াজ ওয়ার তো লিখতেই পারবো না। সেজন্য আমরা সাবজেক্টের পরে বি লিখে দিয়েছি, হি বি দেয়ার, হি বি প্রেজেন্ট। যেমন ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট শি বি অন টাইম, অর্থাৎ তার সময় মতো উপস্থিত থাকাটা জরুরি। এটা যদি আমরা বলতাম যে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট শি ইজ প্রেজেন্ট অন টাইম, তাহলে কিন্তু আমাদের কি হতো, ভুল হতো। আনাদার এক্সাম্পল, দ্য জাজ অর্ডার দ্যাট দ্য প্রিজনার বি রিলিজড। জাজ কি করলো, অর্ডার করলো প্রিজনারদেরকে, কয়েদিদেরকে ছেড়ে দিতে, রিলিজ করতে। এখানেও কি হয়েছে, এটা যদি আমরা হচ্ছে প্যাসিভে লিখে ফেলেছি, যে যেমন হচ্ছে আমাদের বিভার্ব প্লাস পরবর্তী যে আমাদের ভার্বটা আছে সেটা ভি3 করে ফেলেছি, প্রিজনারদেরকে রিলিজ করার ব্যাপারে বলেছে। হি, সরি, দ্য প্রিজনার ইজ রিলিজড হবে না, দ্য প্রিজনার আর রিলিজড হবে না, প্রিজনার বি রিলিজড হবে। তারপর আসি ভার্ব, কোন কোন ভার্ব এই সাবজাংটিভ মুডকে ট্রিগার করে। এই যে দিস ভার্বস ডিমান্ড সাবজাংটিভ, ফর এক্সাম্পল সাজেস্ট, রিকমেন্ড, প্রপোজ, অ্যাডভাইস। এই ভার্বগুলো যদি থাকে সাবজেক্টের পরে, তারপরে যদি দ্যাট থাকে, পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। যেমন আই রিকমেন্ড দ্যাট হি রিড দিস বুক, আমি সুপারিশ করি বা রিকমেন্ড করি সে যাতে এই বইটি পড়ে। এখানে হি রিডস কিন্তু হচ্ছে না, হি রিড দিস বুক হচ্ছে। যেমন ডিমান্ড ভার্ব, ডিমান্ডের ভার্বের কি কি আছে, ডিমান্ড, ইনসিস্ট, রিকোয়ার, রিকোয়েস্ট। এগুলো থাকলে আমাদের কি হবে, দে ডিমান্ডেড দ্যাট দ্য ম্যানেজার রিজাইন, তারা চাইলো যে ম্যানেজার যেন রিজাইন করে। এখানে দ্য ম্যানেজার রিজাইনস কিন্তু হয়নি, দ্য ম্যানেজার রিজাইন হয়েছে। অথবা এখানে বা এই প্রথম জায়গাতে পাস্টে আছে বলে আমরা রিজাইন্ড দিয়ে দেবো, তাহলেও কিন্তু ভুল হবে। দে ডিমান্ড দ্যাট দ্য ম্যানেজার রিজাইন। তারপর আসি কমান্ড ভার্ব, কমান্ড ভার্বের মধ্যে কি কি আছে, কমান্ড ভার্বের মধ্যে আছে অর্ডার, কমান্ড, ডিরেক্ট,
এগুলো যদি থাকে তাহলে আমাদের সাবজেক্টিভ মুডটা ট্রিগার হয়ে যাবে। দ্য জাজ অর্ডার দ্যাট হি পে দ্য ফাইন। জাজ কি করলো, অর্ডার করলো যে সে এই ফাইন বা তার যে হচ্ছে জরিমানা হয়েছে সে যেন সেটা পরিশোধ করে বা পে করে। এখন আসি, শুধুমাত্র ভার্ব থাকলে যে আমাদের সাবজাংটিভ মুডটা ট্রিগার হবে তা না, কিছু অ্যাডজেক্টিভ আছে, সেগুলো থাকলে, যেমন অ্যাডজেক্টিভ গুলো আমি একবার বলে দেই, আপনারা যদি পারেন তো লিখে নিতে পারেন, অথবা আমি এটা আহ, আমাদের গ্রুপে পোস্ট করে দেব। অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, ম্যান্ডেটরি, নেসেসারি, অব্লিগেটরি, প্রপোজড, রিকমেন্ড, সাজেস্ট, আর্জেন্ট। এই অ্যাডজেক্টিভ গুলো যদি থাকে তাহলে সাবজাংটিভ মুডটা ট্রিগার হবে। এবং নাউন্স, কোন কোন নাউন্স থাকলে একটু খেয়াল করবেন। ডিমান্ড, ইনসিস্টেন্স, প্রেফারেন্স, প্রপোজাল, রিকমেন্ডেশন, রিকোয়েস্ট, রিকোয়ারমেন্ট, সাজেশন, এই নাউনগুলো যদি থাকে তাহলেও কি হবে, সাবজাংটিভ মুডটা ট্রিগার হয়ে যাবে। এখানে সেগুলোই বলা আছে। এখন সাবজাংটিভ ভার্সেস নর্মাল প্রেজেন্ট, যেমন হি ইনসিস্ট দ্যাট শি কাম আর্লি, এটা কিন্তু আমরা আগে যদি আমাদের নর্মাল প্রেজেন্ট টেন্স ছিল সেই রকম, কিন্তু এটা যদি আমরা লিখি তাহলে ভুল হয়ে যাবে। আমরা লিখবো কোনটা, হি ইনসিস্ট দ্যাট, সে জোর করলো যাতে সে তাড়াতাড়ি আসে। ওকে। এখন আমেরিকান আর ব্রিটিশ ইংলিশের একটা ব্যাপার আছে, ব্রিটিশ ইংলিশরা বা ব্রিটিশরা এই ওয়ার্ডের পরে শুড ব্যবহার করে, কিন্তু আমাদের দেশে এই শুডটা আমরা ইউজ করি না, আমরা আমেরিকানের দিকেই যাই, সেজন্য আমরা ওই একটা নিয়মই মুখস্থ করব, এটা মুখস্থ করার প্রয়োজন নেই। তাছাড়া আবার মাথার মধ্যে কনফিউশন অ্যারাইজ হতে পারে। এখন কমন মিস্টেক কোন কোন গুলো সেটা আমরা দেখি। হি সাজেস্টেড দ্যাট শি গোজ হোম, এই যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দেখে ভার্বের সাথে এস বাই এস লাগিয়ে দেয়, এটা কিন্তু ভুল। তারপরে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি ইজ প্রেজেন্ট, ইজ কখনোই হবে না, সাবজাংটিভের ক্ষেত্রে ইজ কখনোই হবে না, একদম মাথার মধ্যে এটা গেঁথে নিন। যে সব সময় সব ভার্ব সব সাবজেক্টের সাথেই, সেটা হি হোক, শি হোক, রহিম, করিম, জব্বার, উই, দে, সবগুলোর সাথে কি হবে, দে হবে। যেমন আমি যদি বলতাম ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দে, তবুও কি হতো, বি হতো, দে বি প্রেজেন্ট। দ্য টিচার ডিমান্ডেড দ্যাট হি রাইটস দ্য এসে, এই যে রাইটস লিখে ফেলেছে, এস বাই এস যুক্ত করেছে, এটাও হবে না, তার মানে দ্য টিচার ডিমান্ডেড দ্যাট হি রাইট দ্য এসে। এখন আইবি এক্সাম প্যাটার্ন, আইবি ইউজুয়ালি টেস্ট সাবজাংটিভ ইন এরর ডিটেকশন। এরর ডিটেকশনে সাধারণত আসে নিচের কোন, মানে অনেকগুলো সেন্টেন্স দিয়ে দিল, কোন সেন্টেন্সটা ভুল বা কোন সেন্টেন্সটা সঠিক, তার মধ্যে একটা সাবজাংটিভের উদাহরণ দিয়ে দিল। এখন যে হচ্ছে জানে না যে সাবজাংটিভ মুডে আমরা এস বাই এস যুক্ত করি না, তাহলে তো সে এটা সরাসরি ইজি দিয়ে দিবে, কারণ তার তো মনে হবে মা এটা তো একদমই দেখেই মনে হচ্ছে এটা সঠিক, কিন্তু এটা তো আসলে সঠিক না, এটা তো হচ্ছে সাবজাংটিভ, তাই না? তো এই সকল ক্ষেত্রে স্টুডেন্টরা সাধারণত ভুল করে। আর ইজের ক্ষেত্রে অনেকে ভুল করে, কেননা এই যে মেম্বার বি প্রেজেন্ট, দে বি প্রেজেন্ট, হি বি প্রেজেন্ট, এটা আমরা কি আমাদের মাসল মেমোরিতে এটা সেভ নাই, আমরা সবসময় হি ইজ, দে আর এরকম পড়ে থাকি, তো তাই যখন হচ্ছে স্টুডেন্টরা বা ক্যান্ডিডেটরা এরকম কিছু দেখে, তারা মনে করে এটা তো অকওয়ার্ড, এটা তো এটাই তো তাহলে ভুল হওয়ার কথা, তারা এটাকে ভুল দিয়ে দেয়, এবং এভাবে তারা কি করে, মার্কস পায় না। এখন কুইক রিকগনিশন বা খুব দ্রুত শনাক্ত করার কিছু প্রসেস আমি এখানে লিখে দিয়েছি, যদি কি কি থাকে, এই ওয়ার্ড গুলো থাকে। ওকে, সো আমরা এখানে ছিলাম দ্য কুইক রিকগনিশন ট্রিক, আমরা কিভাবে বুঝবো যে প্রেজেন্ট সাবজাংটিভ কিনা। ইফ ইউ সি সাজেস্ট, রিকমেন্ড, ডিমান্ড, ইনসিস্ট, ইম্পর্টেন্ট, এসেনশিয়াল, নেসেসারি, তাহলে আমরা কি ধরে নেব যে এখানে সাবজাংটিভটা আসতে পারে। তারপরে আমরা দেখবো স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখবো, মানে আমাদের প্রেজেন্ট প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের যে ব্যাপারটা, মানে প্রিন্সিপাল ক্লজের পরে দ্যাট আছে কিনা, দ্যাট যদি থাকে তাহলে পরবর্তীতে একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাচ্ছে, এবং এভাবে আমরা কি করব, সাবজাংটিভ গুলোকে ইউজ করব। এখন আমরা কিছু অ্যাডভান্স এক্সাম্পল দেখি। দ্য বোর্ড রিকমেন্ডেড দ্যাট দ্য কোম্পানি রিডিউস ইটস এক্সপেন্স, দ্য কোম্পানি রিডিউসেস কিন্তু হয়নি, কোম্পানি যদিও অ্যাজ এ হোলকে একটা সিঙ্গুলার নাউন। দ্য কমিটি ইনসিস্টেড দ্যাট দ্য চেয়ারম্যান বি রিমুভড, চেয়ারম্যানকে অপসারণ করা হোক, এটা কি কমিটি জোর করলো বা চাইলো। এখানে দ্য চেয়ারম্যান ইজ রিমুভড কিন্তু হচ্ছে না, দ্য চেয়ারম্যান বি রিমুভড হয়ে যাচ্ছে। তো সামারি আমরা বুঝতেই পাচ্ছি যে হচ্ছে আমাদের যদি মূল প্রিন্সিপাল ক্লজের সাথে ওই ওয়ার্ড গুলো থাকার পরে যদি দ্যাট থাকে, তাহলে সাবজেক্টের পরবর্তী যে সাবঅর্ডিনেট ক্লজ আছে সেটার সাথে কি আমরা বেস ভার্ব ইউজ করব। এখন আমরা কিছু প্রবলেম দেখি। দ্য প্রফেসর, আপনারা এগুলো অ্যান্সার করার চেষ্টা করবেন। দ্য প্রফেসর সাজেস্টেড দ্যাট দ্য স্টুডেন্ট ড্যাশ দ্য আর্টিকেল অ্যাগেইন বিফোর দ্য প্রেজেন্টেশন। রিড, সরি, সি ভাইয়া হবে সি ভাই। রিড। ইয়েস, ভেরি গুড, সি। It is essential that every participant
every participant dash his হবে registration before entering the hall. এ হবে Hmm? কমপ্লিট। এ হবে Very good. সম্ভবত A complete. Yes. The manager demanded that এই যে স্ট্রাকচারটা আছে এটা মাথায় গেঁথে নেওয়ার চেষ্টা করেন। The manager demanded that, the manager insisted that, the manager suggested that, the manager recommended that, the manager requested that। এই যে স্ট্রাকচারটা আছে এটা মাথার মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা মাথার মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কি আপনি বুঝতে পারবেন যে এখানে তাহলে কি হবে। বি সাবমিটেড নাকি ভাই? Yes, the report be submitted by the end of the day। তার মানে ম্যানেজার চাইলো যে ওই দিনের মধ্যে মানে দিনের মধ্যেই কি হোক রিপোর্টটা সাবমিট করা হোক। এখানে কিন্তু আবার দুর্দান্ত। বলতে পারেন যে ভাই এখানে কেন বি সাবমিটেড হলো, এরকম কি কারো প্রশ্ন আছে? বা সাবমিটেডটা কেন হলো? আমরা তো জানি সবসময় কি বেস ফর্ম বসে, এরকম কি কোশ্চেন কারো মাথায় অ্যারাইজ হয়েছে? আমরা তো এতক্ষণ না ধরে বেস ফর্মের কথা বলছি, তাহলে কেন এটা পাস্টে আছে বা ভি জি থ্রিতে আছে? ভাইয়া, না একটু বলতে ভালো হইতো। ওকে, বি তো ভাই অলরেডি কেউ কি এটা এক্সপ্লেন করতে চান? ওয়েল, আমি এক্সপ্লেন করে দিচ্ছি যে আমাদের প্যাসিভ ভয়েসে সবসময় কি হয়, যেমন হি ইটস রাইস, সে ভাত খায়। রাইস ইজ ইটেন বাই হিম। ইটেন, ইজ ইটেন, এই যে প্যাসিভে চলে গেলে আমাদের যে অক্সিলারি ভার্বটা আছে সেটা তো আমাদের বেস ফর্মে থাকে, কিন্তু আমাদের যে অন্য ভার্বটা আছে সেটা কি হয়ে যায় সবসময়? ভি থ্রি হয়ে যায়। পাস্ট টেন্স ইয়েস, V3। ভেরি গুড। দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট দ্য পেশেন্ট, ডক্টর জোর করলো যে পেশেন্ট কি করে, স্মোকিং ছেড়ে দেয়, এরকম কিছু একটা হবে, স্মোকিং ইমিডিয়েটলি। তাহলে এটা কি হবে? স্টপিং, স্টপস, স্টপ, স্টপড, হ্যাজ স্টপড। হুইচ ওয়ান ইজ কারেক্ট? স্টপ ইট। ডি স্টপ নাম্বার ইট। ভাইয়া মনে হচ্ছে। আপনি তো তাহলে ভুল করে ফেলেন ভাই। না আমরা কি সবসময় কি করব, কোন ফর্মটা ইউজ বেস করব? ফর্ম। ও ও সরি ভাইয়া, ভার্বের বেস ফর্ম, তাহলে স্টপ সি নাম্বার হবে ভাইয়া। স্টপ, হ্যাঁ। স্টপসও কিন্তু হবে জি না, আমরা এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখি স্টপস লিখে দেবো, তাহলেও কিন্তু ভুল হবে। তাহলে এটা কি হবে? স্টপিং মনে হচ্ছিল ভাই, জানি না কেন। এই যে জানি না, এটা স্টপড মনে হওয়ার কারণটা হচ্ছে যে পাস্ট প্রিন্সিপাল ক্লজটা ইনসিস্টেড আছে, ঠিক আছে? এটা পাস্টে আছে, তো আপনার মাসল মেমোরি আপনাকে ট্রিগার করেছে যে আমরা যাতে পাস্টেই পরবর্তী ভার্বটাকে ব্যবহার করি। ওকে, তার মানে আমরা যখন রিয়েলি অ্যানালাইজ করি বা রিয়েল কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করি, তখন আমরা খুঁজে পাই যে আমাদের কোথায় কোথায় প্রবলেম হতে পারে। দ্য বোর্ড রিকমেন্ডেড দ্যাট দ্য কোম্পানি ড্যাশ ইটস মার্কেটিং স্ট্র্যাটেজি। এটা কি হতে পারে? এনিওয়ান? ভাইয়া বি নাম্বার রাই, রিভাইজ। রিভাইজ, রিভাইজ, হ্যাঁ। তারপরে আসি, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট শি ড্যাশ প্রেজেন্ট এট দ্য কনফারেন্স টুমরো। বি এ শি বি হবে মানে প্রেজেন্ট, হচ্ছে ইয়েস, বি। ভেরি গুড। She be present at the conference tomorrow. The teacher suggested that he dash more attention in class. পে পে ভাইয়া সি, পে। Yes, very good. He pay more attention in class. The committee proposed that the meeting dash postponed. সি হবে বি ভাইয়া কি হবে? সি হবে C। সি বি সি। জি হ্যাঁ হ্যাঁ, সি তে বি আছে, তো তার মানে অনেকে আবার বি বলছে, বি এর মতো শোনা যাচ্ছে। তার মানে বুঝতে পারছি জি যে আমরা সবাই পারছি এটা। The committee proposed that the meeting be postponed. কমিটি প্রপোজ করলো যাতে মিটিংটা পোস্টপোন করা হয়। It is necessary that every student ফলো ভাইয়া, বি নাম্বার। follow the instruction carefully, যাতে প্রত্যেক স্টুডেন্টরাই কি করে, ইনস্ট্রাকশন গুলো কেয়ারফুলি ফলো করে। The judge ফলো। ordered that the suspect বি এটা হচ্ছে be বি ভাইয়া, detained. সি। হ্যাঁ, জাজ কি করলো, ডিটেইন। অর্ডার করলো যে যাতে সাসপেক্টকে বা অভিযুক্তকে আটক করা হয়। ডিটেইন মানে হচ্ছে আটক করা, ঠিক আছে? সাসপেক্ট বি ডিটেইনড। They insisted that the chairman অ্যাড্রেস address the issue. Yes, জি address the অ্যাড্রেস। issue immediately. ওকে, হাওয়েভার আমি তার মানে বুঝতে পারছি যে আমরা ক্লাসে যারা আছি তারা মোটামুটি আজকে প্রেজেন্ট সাবজাংটিভের যে প্রবলেমগুলো আছে সেগুলো এখন থেকে আপনারা ধরতে পারবেন। এরপরে পরবর্তীতে আরো বেশ কয়েকটা প্রবলেম দেয়া আছে, মানে 20 পর্যন্ত, এবং সবশেষে অ্যান্সারও আমি দেওয়ার চেষ্টা করেছি। সো আপনারা পরবর্তীতে সলভ করে
এখানে অ্যান্সার গুলো মিলছে কিনা সেটা দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের প্রেজেন্ট সাবজাংটিভে কোনো প্রবলেম হচ্ছে কি না। এবং এরপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে পার্সোনালি জানাতে পারেন, ডোন্ট ওয়ারি, আইল ট্রাই টু সলভ ইট। ঠিক আছে? ভাইয়া এটা ক্লাস শেষে একটা পিডিএফ দিলে ভালো হয়। আমি কিন্তু সব ক্লাসের পিডিএফই আমাদের যে গ্রুপটা আছে রোড টু আইবিএ ডিইউ, সব ক্লাসের পিডিএফ গুলো দিয়ে দিয়েছি। ইভেন যে ক্লাসগুলো রেকর্ড করা নেই সেই ক্লাসগুলোর পিডিএফ গুলো আমি দিয়ে দিয়েছি। ক্লাসের যে লেকচার আছে সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওকে ভাইয়া, ইনশাল্লাহ দেখেন। ওকে, সো এনি ডাউট অ্যাবাউট সাবজাংটিভ? সাবজাংটিভ নিয়ে কারো কোনো ডাউট আছে বা কনফিউশন আছে? হ্যাঁ ভাইয়া, ইনশাল্লাহ হুম পারবো। হুম। ভেরি গুড, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, শুধুমাত্র আইবি এর জন্য না, ব্যাংক থেকে শুরু করে বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এর কারণটা হচ্ছে, এখান থেকে প্রশ্ন আসার কারণ হচ্ছে এটা খুবই এক্সেপশনাল লাগে সবার কাছে। সাধারণত যেটা পড়েনি সে কিন্তু একদম প্রথম দেখাতে এই যে হি স্টাডিজ হার্ডার দিয়ে দিবে, অথবা হি স্টাডিড হার্ডার দিয়ে দিবে। কেননা মনে হবে যে প্রথমে পাস্টে আছে তাহলে পরবর্তীতে হয়তো পাস্টে হবে, অথবা এই অংশটুকু যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে হি স্টাডিজ হার্ডার হবে, এরকম কারো মনে হতেই পারে। কিন্তু এরকম মনে করলে সেটা আসলে সে ভুল করবে, আর এরকম তারাই মনে করবে যারা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ কখনো পড়েনি। এখন আপনি যেহেতু প্রেজেন্ট সাবজাংটিভ পড়লেন আজকে, আপনার কিন্তু এই ধরনের প্রবলেম ভুল করার কোনো সুযোগ নেই, তাই না? আপনাদের কি আর এই ধরনের প্রবলেম কখনো ভুল হবে? না ভাইয়া, ইনশাল্লাহ হবে না, আশা করা যায়। ওকে, ইনশাল্লাহ। তো আমি চেয়েছিলাম যে আজকে আরো একটা গ্রামার টপিক আলোচনা করতে, কারণ সাবজাংটিভ টপিকটা খুব বেশি লেন্দি না। কিন্তু দেখা যাচ্ছে যে অলরেডি 10:50 বেজে গেছে, মানে প্রায় 11টাই বেজে গেছে। তাহলে আজকে ওই ক্লাসটা না নেই, পরবর্তী ক্লাসে আমাদের যে পজিটিভ ভার্ব আছে এবং অন্যান্য বিষয় বলে আছে, গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলো আমি আলোচনা করব। এবং এর মধ্যে অথবা আইবিএ রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন, কারণ আজকের ক্লাসটা আমাদের তেমন বড় হয়নি। অন্যান্য ক্লাস সাধারণত 1 ঘন্টা 40 মিনিট বা 1.5 ঘন্টার হয়, আজকে কিন্তু আমরা মাত্র 50 মিনিটস ক্লাস নিয়েছি। সো যদি কারো কোনো প্রশ্ন থাকে, ফিল ফ্রি টু আস্ক মি, ভাই দ্য ফ্লোর ইজ ওপেন ফর ইম্পর্টেন্ট এভরিওয়ান। ইম্পর্টেন্ট কিছু ভাই ইম্পর্টেন্ট কিছু বইয়ের সাজেশন দিবেন, এরকম কিছু একটা বলছিলেন হয়তো ভিডিওতে। ওকে, ইম্পর্টেন্ট কিছু বইয়ের সাজেশন বলতে আমি হচ্ছে বইগুলো রিভিউ করব, বুঝছেন ভাই, যেটা আমি ভেবেছি। কারণ আমি আইবি এর জন্য অনেকগুলো বই পড়েছি, অনেক কিছু পড়েছি। আমি তো ওগুলো শুধুমাত্র আমি যে বইগুলো কিনেছি সেগুলো আপনাদেরকে দেখিয়েছি, যে আমি ওই বইগুলো কিনে ওই বইগুলো পড়েছিলাম আইবি প্রিপারেশনের সময়। এর বাইরেও আমি অনেক বেশি পিডিএফ পড়েছি বা কিছু ক্লাস নোটস পড়েছি, আমার পার্সোনাল কিছু নোট আমি প্রিপেয়ার করে পড়েছি। এখন ওই বইগুলোর কিন্তু সব আমার কাজে লাগেনি, কিছু কিছু ছিল আমার রিডান্ডেন্ট, মানে আমি বেশি পড়েছি। ওই বেশি বিষয়গুলো যাতে আপনারা না পড়েন, বা আপনারা কতটুকু পড়বেন জিস্ট বিষয়গুলো, সেজন্য আমি চাচ্ছিলাম যে বইগুলো রিভিউ করতে, কোন বই থেকে কতটুকু পড়তে হবে বা কোন বইটা আপনারা না কিনলেও হবে। যেমন ওর মধ্যে একটা বই ছিল যেটা আমি কমপ্লিট করছিলাম মাত্র 3 দিন না 4 দিনের মধ্যে, এবং ওই বই থেকে আসলে সত্য কথা আমি তেমন কোনো উপকার পাইনি। ওই বইটা একদমই বেসিক লেভেলের ছিল, মানে বিসিএস এর জন্য হয়তো বা ওই বইটা ভালো কাজে দিত, কিন্তু আইবি এর জন্য ওই বইটা না, আইবি এর কোশ্চেন গুলো আরো অনেক বেশি অ্যাডভান্স হয়। সো এইরকমই যেই বইগুলো তারপর আমি ওই ভিডিওতে তো বলেই দিয়েছি যে টোফেল বইটা রাখার চেষ্টা করুন। টোফেল বইটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের হওয়ার কারণ হচ্ছে কি, টোফেলে অনেক সহজভাবে, মানে এর চাইতে সহজভাবে গ্রামার আসলে এই পর্যন্ত আমি কোথাও এক্সপ্লেইন করার কোনো বই আমি এটা মোটামুটি দেখিনি। সবার কাছেই থাকে হুম বইটা। হুম হুম। একদমই ইজি ভাবে, একদমই সহজ সিম্পল ভাবে টোফেলে গ্রামার এক্সপ্লেন করা আছে, সেজন্য টোফেলটা আমার বেশ পছন্দের একটা বই। আমি সেটা বলার চেষ্টা, সো এরকমই কোন বইগুলো আপনারা পড়লে বেশি উপকৃত হবেন। তারপরে ওয়ার্ড স্মার্ট 1 and 2 আমার খুবই পছন্দের একটা বই, কারণ ওখান থেকে শুধুমাত্র আমার আইবি এর জন্য না, আমাকে একটা ভালো একটা ভোকাবুলারি ব্যাকআপ ওখান থেকে দিয়েছিল, যে আমার ভোকাবুলারি এনরিচ করার জন্য কোন ধরনের ভোকাবুলারি আপনার একাডেমিতে কাজে লাগে। শুধুমাত্র কিন্তু ওটা আইবি এর জন্য না, ওটা হচ্ছে প্রিন্সটন ইউনিভার্সিটি বা প্রিন্সটন পাবলিকেশনের একটা বই, যেটা আপনার কি এই যে একাডেমিক রাইটিং ইনহ্যান্স করার জন্য, একাডেমিক রাইটিং কে ইমপ্রুভ করার জন্য ওই ভোকাবুলারি গুলো আপনাকে শিখার তারা সাজেশন দিয়েছিল। তার মানে ওই ভোকাবুলারি গুলো শিখে আপনি যখন লিখবেন আপনার লেখাটা অনেক এনরিচ হবে। তো এই জন্য এই ধরনের যে যে বইগুলো আপনারা পড়বেন সেটা নিয়ে আমি সামনে অ্যানালাইজ করে বুক রিভিউ দেওয়ার চেষ্টা করব। ওকে ভাই। তবে এক্ষেত্রে আপনাদের সহযোগিতা কাম্য, কেননা আপনাদের আমি যদি দেখি যে আপনাদের এগুলো আসলে কারো কাজে লাগছে না, তাহলে হয়তো একটা সময় পর আমি এগুলো বন্ধ করে দেবো। কিন্তু আসলে যদি দেখি যে নাম ডুইং সাম গুড ওয়ার্ক অ্যান্ড ইটস ইমপ্রুভিং, এটা কারো না কারো ইমপ্রুভ করছে,
এটা ভাই হেল্পফুল, যারা ভাই সিরিয়াস আছে তাদের জন্য এটা অবশ্যই হেল্পফুল ইয়েস, এগুলা। আমারও সেটাই মনে হয়। কারণ হচ্ছে কি, আইবিএ প্রিপারেশন তো অনেকেই নিতে চায়, তো ডিফিকাল্টি লেভেলটা দেখে অনেকে পিছিয়ে যায় বা আপনি অনেকে যেগুলো মাঝপথে। দেখতেছেন আমরা ওইগুলো দেখি না এখনো, so আপনার কথাগুলো ভাই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, দ্যাটস ভেরি গুড, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। তো ব্যাপারটা এরকমই, যে হচ্ছে আইবি প্রিপারেশন দেখবেন যে আপনার ফ্রেন্ডদের মাঝে অনেকেই নিচ্ছে বা অনেকেই নিতে, যেমন আমার ইউনিভার্সিটি থেকে বা আমার ফ্রেন্ডরা অনেকেই নিয়েছিল। এখন তাদেরকে হয়তো ওভাবে বললে ভুল হবে, আমি দেখেছি যে বেশিরভাগই শেষ পর্যন্ত আশা ছেড়ে দিয়েছিল, মানে বেশিরভাগ ওইরকম ভাবে আর শেষ পর্যন্ত প্রিপারেশন নেয়নি। অনেকে দেখা গেছে যে আমার চাইতে অনেক বেশি ইনথুজিয়াস্টিক ভাবে প্রিপারেশন নিচ্ছিল, কিন্তু কেন যে তারা প্রিপারেশন নিল না, আই ডোন্ট নো। ব্যাপারটা হচ্ছে যে লম্বা সময় ধরে মোটিভেশনটা বা এই যে ডিসিপ্লিনটা ধরে রাখা একটু ডিফিকাল্ট। আমরা তো শুরুর দিকে অনেক বেশি মোটিভেটেড হয়ে যাই, অনেক বেশি ট্রিগার্ড হয়ে যাই, অনেক বেশি স্পার্ক চলে আসে, ইয়েস আই এম গোনা ডু ইট, আই এম গোনা ডু ইট এনিওয়েজ। আমাকে তো অনেকে টেক্সটও করে যে ভাই আমি একদম ডেডিকেটেডলি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে লেখাপড়া করো। আমি তাদেরকে বলি যে ভাই এত বেশি ডেডিকেশন দেখানোর প্রয়োজন নেই আমার কাছে, আপনারা বইয়ের সাথে ডেডিকেশন দেখেন, আপনি আপনার প্রিপারেশনের সাথে অনেস্ট থাকুন। আমার সাথে, আমার কাছে এসব বলে তো অতটা বেশি লাভ নেই। আপনাকে আপনার নিজের সাথে মনের সাথে বোঝাপড়া করতে হবে, ইয়েস দিস পাথ ইজ ডিফিকাল্ট, বাট আই এম গোনা মেক ইট। তাই না? যে ঠিক আছে এই জি পথটা ভাই। ডিফিকাল্ট, কিন্তু আমি যেভাবেই হোক আই উইল অ্যাচিভ ইট। এরকম যদি মানসিকতা থাকে বা টেন্ডেন্সি থাকে আপনাদের মধ্যে, এরকম ডেডিকেশন থাকে, আই হোপ অ্যান্ড আই গেস ইনশাল্লাহ ইউ গাইস আর গোনা মেক ইট। হাউএভার, আপনাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে, আই উইল এন্ড দিস মিটিং। বিফোর এন্ডিং দিস ভাইয়া মিটিং, বলছিলেন যে ম্যাথের জন্য কোন বইগুলা বেশি ইম্পর্টেন্ট, ওগুলা বলবেন, ভিডিও আছে, ওকে, ক্লাসে। হুম হুম, ম্যাথের জন্য যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আপনার যদি বেসিক বা ফান্ডামেন্টাল দুর্বল থাকে তাহলে আপনি ক্লাস 9-10 এর বইটা দিয়ে শুরু করবেন, এবং এর চাইতেও যদি আরো দুর্বল বেসিক থাকে তাহলে তো আরো বেশি পুরাতন বইতে যেতে হবে, মানে ক্লাস 8 এর বইতে বা ক্লাস 7 এর বইতে যেতে হবে। কিন্তু আমার বিশ্বাস যে আপনাদেরকে অত পিছনে যেতে হবে না, যেহেতু আপনারা সবাই ইউনিভার্সিটি অথবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন, বিএসসি কমপ্লিটের প্রায় শেষের দিকে, বিএসসি এরও শেষের দিকে। সো আপনাদের যদি ক্লাস 9-10 এর বই থেকে শুরু করেন, ইট উইল বি গুড এনাফ। আর তার পাশাপাশি যাদের হচ্ছে কি টিউশন আছে তাদের তো অনেক ভালো, কারণ তারা তো এমনিতেই ম্যাথ প্র্যাকটিসের মধ্যেই আছেন। সো এরকম ভাবে প্রস্তুতি নিতে থাকেন, বেসিক বা ফান্ডামেন্টাল যখন ভালো হয়ে যাবে তখন আগারওয়ালের ম্যাথ আছে বা আরো বেশ কিছু ম্যাথের রিসোর্স আমি আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। ম্যাথের আমি একটা একদম পার্টিকুলার কোনো বই এরকম ভাবে দেখিনি যে এইটা একদম আইবি এর জন্যই বা আইবি এর জন্য এইটাই, এরকম না। মানে ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু জায়গা থেকে কিছু কিছু পড়তে হয়, যেমন খাইরুল অ্যাডভান্সের ম্যাথ গুলো ভালোই, তারপরে সাইফুরসের একটা বই আছে ম্যাথের জন্য, আহ, ভালো ওটা, কিন্তু ওইটার উপরই পুরোপুরি ছেড়ে দিলে আবার ভুল হবে, কারণ ওর বাইরে বা ওর চাইতেও কিছু ডিফিকাল্ট কোশ্চেন আসে। আগারওয়ালের ম্যাথ দেখতে পারেন বা জিআর এর কিছু ম্যাথ দেখতে পারেন। তো আপনাদেরকে আমি যেটা বলবো, আগেই কত বই পড়বেন, কোথা থেকে পড়বেন, এগুলো এত বেশি মাথার মধ্যে নিয়ে কনফিউজড হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা আগে ফান্ডামেন্টাল ঠিক করেন, বেসিক ঠিক করেন, ক্লাস 9-10 এর বইটা শেষ করে তারপরে আমাকে বলেন যে ভাই আমি তো ক্লাস 9-10 এর বই শেষ করেছি, এখন আমাকে বলেন যে কি রিসোর্স পড়বো আমি, তখন না হয় আমি আপনাকে গাইড করতে পারবো। ওভারঅল তো একটা বই আপনাকে সাজেস্ট করলে সেটা ভুল হবে, যে ভাই এইটা পড়েন, এইটা পড়লে আপনার হয়ে যাবে, তা তো অবশ্যই ভুল হবে, ভাইয়া তাই না? বইগুলা থেকে কি ডাইরেক্ট কমন আসে, নাকি ওই প্যাটার্নেরই ম্যাথ আসে, নাকি ডিরেক্ট আইবিএ তে কমন চলে আসে ডাইরেক্ট বইগুলা? কমন তো আপনি কখনোই পাবেন না, কারণ আইবিএ তো ওরা কোশ্চেন নিজেরা করে, ওরা তো আর এআই দিয়ে কোশ্চেন করছে না, তাই না? অথরিটি তো এআই দিয়েও কোশ্চেন করছে না, আবার বই থেকেও কোশ্চেন করছে না। আর তারা তো অলরেডি, দে আর টু মাচ ব্রিলিয়ান্ট, দে আর টু মাচ মেরিটোরিয়াস। যারা কোশ্চেন ক্রিয়েট করছে তারা তো অনেক বেশি এক্সপেরিয়েন্সড। সো তারা প্যাটার্ন ফলো করবে অবশ্যই, প্যাটার্ন তো ভাই নির্ধারিত, প্যাটার্ন তো আর ইনফাইনাইট না, অসীম না। প্যাটার্ন আপনি যদি এত ধরনের প্রায় 3,000 রকমের ম্যাথ করেন, 3,000টা ম্যাথ করেন প্রায়, তাহলে দেখবেন যে ওর মধ্যে থেকে আপনার কমন চলে আসছে। আমি সরি, আমি 3-4 হাজার ম্যাথ প্র্যাকটিস করেছিলাম, তার মধ্যে থেকে আমি বেশ কমন পেয়েছিলাম। সো এনিথিং এলস? ওকে, আমার মনে হচ্ছে যে আপনাদের ভাই সবার কোশ্চেন শেষ হয়েছে। যদি কোশ্চেন শেষ হয় তাহলে আজকের মতো আমরা মিটিংটা এখানেই শেষ করি। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। টিল দ্যাট, স্টে ব্লেসড এন্ড হেলদি। গড ব্লেস ইউ অল। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গড ব্লেস ইউ অল।